ওরা তো দুজনে মনে মনে ঠিক করে নিয়েছে, কিন্তু এক্ষেত্রে যদি আমরা না মেনে নিই তাহলে তো কিছু আর বলার নেই। আরে 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 মে মাসের মধ্যেই তো ওদের রেজিস্ট্রিটা করিয়ে ফেললেই হয়ে যায়। ন হাজারই বলিস, মানে তুই যে 7,000 পাস সেটা বলার দরকার নেই। আর 4 মাস পরে তুই প্রত্যেক ক্লায়েন্ট পিছু 10 টাকা করে কমিশন পাবি। আরে যদি 9,000-এ রাজি না হয় তো তার কমেও আমি মেনে নেব। যদি তাই হয় তাহলে রাজি হোস, কিন্তু এরকমটা তো হয় না। দেখ, ওদেরও তো কাজ করার মতো লোক দরকার না। কি হলো? বাপরে, এ তো খুন। কে খুন করলো একে? এর সঙ্গে যে মেয়েটা ছিল সেই নয় তো? জানি না, মনে তো হচ্ছে একটু গেছে। গেছে? মুকেশ, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া দরকার। হ্যাঁ, চলো চলো চলো, এই, ফাঁকা করো। সরো, সরো, ফাঁকা করো, সরো, ফাঁকা সরো, করো। খালি করো ওই জায়গাটা, সরো। মারা গেছে স্যার। ওর পকেটটা চেক করো। কি করে হলো এসব? জানি না স্যার, যখন ছেলেটা এসেছিল তখন ওর সঙ্গে একটা মেয়ে ছিল। ওই মেয়েটাই গুলি করেছে ওকে? জানি না স্যার, গুলির আওয়াজ শুনতে পেলাম, তারপর একটা মেয়ে দুটো ছেলেকে ভাগতে দেখলাম। শ্বেতা দিদির যাতে কোনো কষ্ট না হয় সেটাও আমাদের দেখা উচিত, তাই না বলো? আমি একটু পরে তোমায় কল করছি। স্যার এমন কিছুই পেলাম না যা দিয়ে বডির আইডেন্টিফিকেশন করা যায়, শুধু এই ট্রেনের টিকিটটা ছাড়া। এটা তো দেখছি 26শে মার্চের টিকিট, দেরাদুন যাওয়ার, মেল 24। তার মানে 26 তারিখে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওই মেয়েটা আর ছেলে দুটো কে ছিল? ওদেরকে আমি আগে কখনো এখানে দেখিনি, আর এই ছেলেটাকেও আগে আমি দেখিনি। তোমরাই ফোন করেছিলে তাই না? হ্যাঁ স্যার। কি দেখেছিলে তোমরা? আমরা ওদিকে বসেছিলাম, গুলির আওয়াজ পেয়ে এদিকে দৌড়ে এলাম। তার মানে না তোমরা মেয়েটাকে দেখেছো না ছেলে দুটোকে দেখেছো? না স্যার, আমরা ওই ছেলে দুটোকে দেখিনি, কিন্তু হ্যাঁ মেয়েটাকে দেখেছিলাম। হয়তো ছেলে দুটো পরে এসেছিল। সেটা কি করে সম্ভব? ওই ছেলে দুটো আর মেয়েটা তো একসঙ্গেই পালিয়েছিল। তুই কোনো মন গড়া গল্প ভাবছিস না তো? স্যার আসলে আমরা আগে এই বিঞ্চটাতেই বসেছিলাম, তখন প্রায় 12:30 মতো বাজে। তারপরেই ছেলেটা এখানে এলো। আরে আমাকে তো 1 মাসের নোটিশ দিতে হবে। আরে তুই তো কাজটা কন্ট্রাক্ট বেসিসে করছিস। হ্যাঁ ভাই, দেখ চাকরি তো আমি ছেড়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু ভয় হলো যদি কোম্পানি 1 মাসের স্যালারি আটকে দেয়। ওদের বলার দরকার কি যে তুই চাকরিটা ছাড়ছিস? দেখ, আগে মান্থ এন্ডে স্যালারিটা নিয়ে নে, তারপর আমার এখানে চলে আয়। কিন্তু তুই শিওর তো আমি এই চাকরিটা পেয়ে যাব? আমি তো ইতিমধ্যেই কথা বলে রেখেছি, ওরা তো রাজি আছে। আতিশ, তুই মিথ্যে বলছিস। তাহলে আমাকে ছেড়ে দে। দেখ, হ্যাঁ, তুই খালি একবার এসে এই স্যালারির ব্যাপারে কথাটা বলে নে। তাহলে তুই আজকাল আমার ফোন ধরিস না কেন? এমনি কথা বলার ইচ্ছে নেই। আরে যা না এখান থেকে। আতিশ, আমি তোকে ছাড়বো না, বুঝলি? তুই কি করবি তুই? কলেজের ছেলে মেয়েগুলোও না। হ্যাঁ ভাই, চল ওইদিকে গিয়ে বসি। দেখ আতিশ, আমি তোকে বলছি এই সব করে কিন্তু কোনো লাভ হবে না। স্যার, আমরা এমনি টেনশনে ছিলাম, আর তারপর ওরা এত বকবক করছিল যে আমরা ওখান থেকে উঠে অন্যদিকে চলে গেলাম। তারপর হঠাৎ গুলি চলার আওয়াজ পেলাম। আর ওই মেয়েটা এই ছেলেটাকে ওই আতিশ আতিশ নামে ডাকছিল, তাই তো? আমি অন্ততপক্ষে 2বার তো শুনেইছি স্যার। একটা 24 বছরের ছেলে যার নাম ছিল আতিশ, তাকে ভর দুপুর বেলায় একটা পার্কে গুলি করে মারা হলো।
দুজন ব্যক্তি ওকে আর একটা মেয়েকে ঝগড়া করতে দেখেছিল, আর পার্কের সিকিউরিটি গার্ড পার্কে একটা মেয়ে আর দুটি ছেলেকে দৌড়ে যেতে দেখেছিল। পুলিশের কাছে শুধু এটুকুই তথ্য ছিল, কোনো তথ্য জানা ছিল না যে এই ছেলেটা কে ছিল যাকে খুন করা হয়েছিল আর তাকে কেন মারা হয়েছিল। খুব ক্লোজ থেকে ফায়ার করা হয়েছে। আপনার কি মনে হয় কি বন্দুক ব্যবহার করা হয়েছে? বুলেট দেখে মনে হচ্ছে রিভলভার থেকে। $900 আর এই ট্রেনের টিকিট, এছাড়া কোনো কার্ড পেলাম না, পরিচয়ের কিছুই পেলাম না। আর এটাও তো মনে হচ্ছে না যে ওই মেয়েটা আর ছেলে দুটো এর কাছ থেকে কিছু লুট করে নিয়ে গেছে। স্যার আমার মনে হচ্ছে ওরা সেলফোন নিয়ে গেছে, বডির কাছে কোথাও পেলাম না। এই ছবিটা কাগজে ছাপিয়ে দাও, দু একদিন দেখা যাক। ইয়াং ছেলে একেবারে। আর হ্যাঁ, পার্কের আশেপাশে যে কলেজগুলো রয়েছে ওখানে চেক করো, হতে পারে ওখানকার কোনো স্টুডেন্ট। ইয়েস স্যার। স্যার আমি মোটামুটি 20টা কলেজে গেলাম, কোনো খবর পেলাম না। কাগজে বিজ্ঞাপন দিয়েও কোনো ইনফরমেশন পেলাম না। হয়তো ও পুনেতে পড়াশোনা করছিলই না। যাই হোক না কেন, একটা খবর পাওয়া তো উচিত ছিল। কোনো থানাতেই এরকম মিসিং কমপ্লেন দায়ের করা হয়নি। স্যার আমি ছেলেটাকে তো ভালোভাবেই দেখেছিলাম, কিন্তু মেয়েটাকে খুব ভালোভাবে দেখিনি, তাই খুব ভালোভাবে ডিসক্রাইব তো করতে পারবো না। কিন্তু হ্যাঁ, মেয়েটার হাইট বাকি পাঁচজনের মতোই অ্যাভারেজ ছিল, এই ধরুন 5 ফুট 3 ইঞ্চি মতো, কিন্তু ওর মুখটা আমি খুব ভালোভাবে দেখিনি। তুমি বলছিলে আতিশ, এই নামেই ডাকছিল ছেলেটাকে, তাই তো? হ্যাঁ স্যার, আমি এই নামটাই শুনেছি, কেননা ওই মেয়েটা না এই নামটা ধরেই চেঁচাচ্ছিল। আতিশ তুই মিথ্যে বলছিস। তাহলে আমাকে ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না। আমি দেখেছি ওই মেয়েটা দুটো ছেলের সঙ্গে পালাচ্ছিল। স্যার ওই মেয়েটার মুখ ঠিক মনে পড়ছে না। মেয়েটা যখন এসেছিল তখন তাকে দেখোনি? স্যার ও রোজ রোজ ওখানে আসতো না, যদি রোজ ওই পার্কে আসতো তো চিনে ফেলতাম। এখন তো এই একটা মাত্র সূত্র, পুনে থেকে দেরাদুনের এই কনফার্ম টিকিটটা, মেল 24। হতে পারে কোনো বিশেষ কাজে পুনেতে এসেছিল, ওর বাড়ি দেরাদুনে। স্যার এই টিকিটটা কনফার্মড, এটা ইন্টারনেট থেকে নয়, বরং রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে কেনা হয়েছিল। এই টিকিটের বুকিং ফর্ম থেকে আমরা এই ছেলেটার ডিটেলস বার করতে পারি। এই যে স্যার। আতিশ মিশ্র, রুম নাম্বার 13, বয়েজ হোস্টেল, PMI কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এটার ফটোকপি করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার।
এই ছেলে তো আমাদের হোস্টেলের নয়। কিন্তু এর রেলওয়ে বুকিং ফর্মে তো আপনার হোস্টেলের নামই লেখা ছিল, রুম নাম্বার 13। এক মিনিট। রুম নাম্বার 13তে তো সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট গণেশ তাওড়ে থাকে। না স্যার, আমি এই ছেলেটাকে চিনি না। হতে পারে আপনার কলেজে আগে পড়তো, হয়তো এই ঘরেই থাকতো। যদি এমনটা হতো তাহলে কি আমি চিনতাম না? ওর নাম কোথাও না কোথাও রেকর্ডে তো থাকতো। না স্যার, আতিশ মিত্র নামে কোনো ছেলে কোনো সেমিস্টার বা কোর্সে নেই। আর এই যে ফটো দেখাচ্ছেন, ও এখানে পড়েই না। এই ছেলেটার সবকিছুই তো ফ্রড দেখছি। একটা মেয়ের সঙ্গে ঝগড়া হয়, তারপর দুটো ছেলে আসে আর একে গুলি মেরে দেয়। কোনো বড় গন্ডগোল নেই তো? কোনো র্যাকেট ফ্যাকেট চালাচ্ছিল না তো? দেখা যাক। এসব তো তখনই জানতে পারবো যখন জানবো ছেলেটা আসলে কে। যে ছেলেটা মারা গেল সে কে ছিল, আর এই ছেলেটা কেন মারা গেল? প্রত্যেকটা জিনিস ওর পরিচয় প্রকাশ্যে আনার বদলে ওর দিকেই সন্দেহের ইঙ্গিত করে চলেছিল। খুনের সঙ্গে একটি মেয়ে যুক্ত থাকায় এই সন্দেহটাই বাড়ছিল যে এই খুনের পিছনে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে। কিন্তু এই ছেলেটা আসলে কে ছিল? পিএসআই রাজপাল, দেরাদুন সিটি পুলিশ স্টেশন। নমস্কার, আমি পিএসআই পাটেকার বলছি, পুনে পুলিশ। নমস্কার, বলুন। পার্কে একটা বেওয়ারিশ লাশ পেয়েছি। সম্ভবত ওর নাম হলো আতিশ মিশ্র। বডির আইডেন্টিফিকেশন করতে গিয়ে শুধু 26 মার্চের দেরাদুনের একটা রেলওয়ে টিকিট পেয়েছি, আর বুকিং ফর্ম থেকেও আতিশ মিশ্র এই নামটাই জানা গেছে। আর আপনি চান যে আমি এটার খোঁজ দেরাদুনে করি? হ্যাঁ, বডি আমরা এখনো রেখে দিয়েছি। আমরা চাই এর পরিচিত কারোর কাছে বডিটা পৌঁছে দিতে। হতে পারে সেখান থেকেই হয়তো মার্ডারের কোনো সূত্র পেয়ে গেলাম। ওকে, আপনি ওর ছবিটা মেল করে দিন, আমি খোঁজ নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ বাহাদুর, বল, কি খবর আছে? স্যার, নামটা আতিশ মিশ্রই। কোথাকার? স্যার, মার্কেটে একটা গার্মেন্টের দোকান আছে যার মালিকের নাম গুরুনাথ সিং। স্যার, শুনেছি ছেলেটা 4 বছর আগে এর বাড়িতে ভাড়া থাকতো। লোকটা ওকে চেনে। গুরুনাথ সিং? হ্যাঁ স্যার। এ তো আতিশ মিশ্র। ছেলেটা কোথায় থাকে? বাড়ি, ঘর, ঠিকানা কিছু? স্যার, এর বাবার নাম তো জগন্নাথ মিশ্র, আর এর বাড়ি হলো মতিচুর। মতিচুর, যেটা ঋষিকেশের রাস্তায় পড়ে সেটা? আগে হ্যাঁ, ওখানেই। আপনার কাছে ওর বাবার বা ওর বাড়ির কারোর নাম্বার রয়েছে? দেখুন, আর কারো নাম্বার তো নেই, তবে আতিশের নাম্বার আমার কাছে আছে। সেও 4 বছর আগের, যখন ও ভাড়াতে থাকতো। নাম্বারটা বলুন। যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন পরিসীমার বাইরে। যে নাম্বারে ফোন করেছেন স্যার, নাম্বারটা আউট অফ সার্ভিস বলছে। হ্যাঁ এটা কি জগন্নাথ মিশ্র বাবুর বাড়ি? হ্যাঁ, উনি আমার স্বামী। এটা কি আপনাদের ছেলে আতিশ? হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের ছেলে। কি হয়েছে?
কেন কি হয়েছে রে মা? বাবা, পুলিশ এসেছে, দাদার কিছু একটা হয়েছে। চল 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 চল। দেখুন, নিজেদেরকে সামলান। আপনাদের এখন পুনেতে যেতে হবে, বডিকে শনাক্ত করতে হবে। বডি এখনো মর্গে রয়েছে, মার্ডার হয়েছে 1 সপ্তাহ আগে। কে মেরেছে আমার ছেলেকে? সেটারই এখন খোঁজ চলছে। পুনে পুলিশ কেসটা তদন্ত করছে। সোনা বাবা, উঠে পড়। দাদা, আতিশ বাবা, কি হয়ে গেল বাবা? আতিশ কি হলো? লেখাপড়ায় ভালো ছিল, দেরাদুনে স্কুলে পড়েছে আর ইঞ্জিনিয়ারিং পড়তে এখানে এসেছিল। আমাদের একমাত্র আশা। আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছিল না। আমরা যে কলেজগুলো চেক করেছি সেখানে তো নয়। না না, ওই কি যেন পিএমআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। না, আপনার ছেলে ওখানে পড়তো না। সেটা কি করে হতে পারে স্যার? ইঞ্জিনিয়ারিং 3 বছর ধরে পড়ছিল, প্রতি বছর আমি ফিস পাঠাতাম। আপনার ছেলে আপনাকে মিথ্যে বলতো। দেখুন, ওর মোবাইল নাম্বারটা আমাদের চাই। মারা যাবার ঠিক আগেই একটা মেয়ের সাথে ওর ঝগড়া হয়েছিল। ওর নাম্বার তো আপনার কাছে আছে নিশ্চয়ই। ওই আমার মেয়ে রজনীর কাছে ওর নম্বর আছে। চার 567-645। যে নাম্বারে ফোন করেছেন সেটি বন্ধ রয়েছে। বন্ধ বলছে স্যার। রেকর্ড বার করো। স্যার, সবে শনাক্ত হয়ে গিয়েছিল। আতিশের মা বাবার হাতে তাদের ছেলের সব তুলে দেওয়া হয়েছিল। এখন শুধু এই খুনের উদ্দেশ্যটা জানা বাকি ছিল, আর বাকি ছিল সেই মেয়েটির পরিচয় জানা। এখন এটা দেখার ছিল যে আতিশের ফোন রেকর্ড কি ওর খুনের পিছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য আর তার অপরাধীকে পুলিশের সামনে নিয়ে আসতে সাহায্য করবে। স্যার, আতিশের ফোনে লাস্ট কল 4448987889। এই নাম্বার থেকে 31 তারিখ সকাল 10টার সময় ফোন করা হয়েছিল, যেদিন ও মারা যায়। এই নাম্বারটা লিস্টে অনেকবার আছে। আতিশ এই নাম্বারের সঙ্গে রেগুলার কথা বলতো। এটা কোনো সূত্র হতে পারে। যে নম্বরে ফোন করেছেন এই মুহূর্তে সেটি বন্ধ আছে। সুইচ অফ স্যার। এটারও রেকর্ড বার করো। হতে পারে মার্ডারের পরে এটাকে বন্ধ রেখেছে। নীনা শর্মা, B12 বিন্দাচল অ্যাপার্টমেন্ট। এর ফোন সেদিন থেকে সুইচ অফ বলছে যেদিন আতিশ মারা যায়। মনে হচ্ছে আমরা সঠিক রাস্তাতেই এগোচ্ছি। হ্যাঁ বলুন। নীনা শর্মা। কেন, কি ব্যাপার? নীনা শর্মা কে? আমার মেয়ে। কিন্তু কি ব্যাপার? ওর ফোনটা অফ রয়েছে। কোথায় ও? আগে এটা তো বলুন যে কি হয়েছে। আতিশ মিশ্র নামে একটা ছেলে মার্ডার হয়েছে। আপনার মেয়ে ওকে চিনতো? না স্যার, এই কাজেও যুক্ত নয়। অবশ্যই যুক্ত। আপনি বলবেন ও কোথায় আছে? দেখুন স্যার, ও এমনিতেই খুব চিন্তায় আছে, খুবই ডিপ্রেস। আমি বলছি তো আপনাকে, ও এইসবের ব্যাপারে কিছুই জানে না। দেখুন ম্যাডাম, এটাই ভালো হবে আপনি ওর ঠিকানাটা আমাদের দিন। নাহলে ওকে সেভ করার কারণে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে হবে। আমি আপনাকে বললাম তো, আমার মেয়ে এইসব কিছুই করেনি। আপনি বলবেন ও কোথায় আছে। যদিও যুক্ত না থাকে, ওরও ভয় পাওয়ার কারণ নেই, আপনারও নেই। কিন্তু ওর সঙ্গে কথা বলা আমাদের খুব জরুরি, না হলে বাধ্য হয়ে আমরা ওর নামে সার্চ আর অ্যারেস্ট ওয়ারেন্ট বার করব। এখনো মুম্বাইতে, ওর মামার বাড়ি। দয়া করে আপনি ওর এমন একটা নাম্বার দিন যেটা চালু রয়েছে, যাতে আমরা ওকে সাহায্য করতে পারি। হ্যাঁ, যদিও নির্দোষ হয় তবে।
না স্যার, এ কিন্তু ওই মেয়েটা নয়। হ্যাঁ স্যার, এটা ওই মেয়েটা নয়। আতিশ মিশ্রকে তুমি চিনতে? কিভাবে? নীনা বলো, আতিশ মিশ্রকে তুমি কিভাবে চিনতে? ও আমার বয়ফ্রেন্ড ছিল। নীনা আতিশকে মার্ডার করা হয়েছে, আর যেদিন ওকে মার্ডার করা হয় মানে 21শে মার্চ, সেদিন তোমার মোবাইল থেকে ওর মোবাইলে একটা লাস্ট কল গিয়েছিল। এ ব্যাপারে কিছু বলবে? আর দেখো, এই মার্ডারের ব্যাপারে যদি কিছু জানো তাহলে পরিষ্কার বলে দাও। হ্যাঁ মানে রানী ওর সাথে কথা বলতে চেয়েছিল। কে রানী? রানী হায়দার। কে এই রানী হায়দার? তুই ওকে কেন ফোন করছিস না রানী? কি করব? আতিশ তো আমার ফোন ধরছেই না। তাহলে তুই এখন আমার কাছে কি চাইছিস? আমি ওর সাথে শেষবার দেখা করতে চাই। তুই ওকে বল না যেন আজও আমার সাথে 12:30টার সময় গায়তন্ডি পার্কে মিট করে। ব্যাস শেষবারের মতো। আজ আমি চিরজীবনের মতো সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে দিতে চাই। রানীর কি এমন হিসেব ছিল যেটা ও শেষ করতে চাইছিল? সেটা আমি জানি না। ও আতিশ আর রানীর মধ্যেকার কোনো ব্যাপার। ওকে নীনা, তুমি বলছো যখন দেখা করব। ঠিক আছে আতিশ, কিন্তু কোনো ঝগড়া করো না। আমার আর রানীর মধ্যে এমনিতেই সম্পর্কটা ভালো নেই। দেখো, তুমি চিন্তা করো না, আমি এমন কিছু করব না যার জন্য আমাদের মধ্যে কোনো প্রবলেম হয়। ওকে? আমি জানতাম না রানী আতিশকে মেরে ফেলবে। তুমি রানীকে কি করে চিনতে? আতিশ আর রানীর মধ্যে কি সম্পর্ক ছিল? রানী আতিশের সঙ্গে কেন দেখা করতে চেয়েছিল? হ্যাঁ, ওই রানীকে কি করে চিনতে? আতিশ আর রানীর মধ্যে কি সম্পর্ক ছিল? রানী আতিশের সঙ্গে কেন দেখা করতে চেয়েছিল? রানী আমাকে আতিশের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিল। হাই সুইটহার্ট। হে হাই। 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 ও নীনা, আমার বেস্ট ফ্রেন্ড। ওর নিজের ক্যারিয়ার নিয়ে একটু গাইডেন্সের দরকার ছিল, তাই আমি ভাবলাম তোমার থেকে বেটার আর কে হতে পারে এই ব্যাপারে। এখন তুমি কি করছো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর এবার ভাবছি কি করা যায়। আই মিন পোস্ট গ্রাজুয়েশনে ম্যাথস নাকি ফিজিক্স নিয়ে মাস্টার্স করি। অ্যাকচুয়ালি আমার মেন সাবজেক্ট প্রথম থেকে ফিজিক্সই ছিল, বাট জানি না, আই এম নট শিওর। আসলে ফিজিক্স নিয়ে তুমি শিওরই না। মনে হয় 2 বছর বাদে তুমি রিয়েলাইজ করলে যে তোমার ফিজিক্স পছন্দই না। ইয়া, কিন্তু তোমাকে কিছু একটা তো ডিসাইড করতেই হবে। সেটা কি? তাহলে রানী আতিশের গার্লফ্রেন্ড ছিল আর তোমার বেস্ট ফ্রেন্ড, আর ওই তোমায় আতিশের সঙ্গে আলাপ করায় যাতে পোস্ট গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট নেবে সে ব্যাপারে ও তোমায় অ্যাডভাইস দিতে পারে। হ্যাঁ স্যার। আর তখন ও কি করছিল? আগে ও করেসপন্ডেন্স থেকে পোস্ট গ্রাজুয়েশন করছিল। আর ইউ শিওর? হ্যাঁ স্যার। কেন? কেননা বাড়িতেও বলেছিল যে ও ইঞ্জিনিয়ারিং পড়ছে। যাই হোক, তাহলে তোমার আতিশের সঙ্গে পরিচয় হলো আর আতিশ তোমার বয়ফ্রেন্ড হয়ে গেল আর রানীকে ডাম্প করে দিল। হ্যাঁ, কিন্তু আমি এরকম কিছু করিনি, ব্যাস হয়ে গিয়েছিল। এটা খুব স্বাভাবিক যে এরপর রানী রিয়্যাক্ট করে। হ্যাঁ। কি রে, বেলটা ভেঙে ফেলবি? না, তোর মুখ ভাঙবো। রানী দেখ, আমি কিছুই করিনি, আতিশই আমার দিকে অ্যাট্রাক্টেড হয়েছে। আচ্ছা, তুই কি কোনো মিস ওয়ার্ল্ড নাকি মোনালিসা? কে তুই?
কেউ এমনি এমনি অ্যাট্রাক্টেড হয় না, নিশ্চয় তুই কিছু করেছিস ওর ওপর। খুব ভালো বন্ধুত্ব দেখালি তুই। তুই আমার বয়ফ্রেন্ডকে আমার থেকে কেড়ে নিলি। ও আজকাল আমার ফোনটাও ধরছে না। আর তখন কি আমি বুঝতে পারি যে তোরা দিনের পর দিন কফি শপে বসে আছিস, রাতের পর রাত ফোনে কথা বলছিস। আর তুই কি ভেবেছিস আমি কোনোদিন জানতে পারবো না? তুই হয়তো ভুলে গেছিস যে সত্যিটাকে লুকোনো যায় না। রানী, বিলিভ মি, আমি তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ভয় লাগছিল। আর লুকিয়ে লুকিয়ে প্রেম করার সময় ভয় লাগছিল না? রাতে ফোন করার সময় ভয় লাগছিল না? সরি রানী, কিন্তু তুই এত রাগ কেন করছিস? দেখ, তুই ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। এখন আতিশ আমাকে ভালোবাসে। আমাদের সবার জন্য এইটাই ভালো হবে যে তুই ব্যাপারটাকে মেনে নে আর এই সব কিছু ভুলে যা। তুই খুব ভালো ছেলে পাবি দেখিস। সব ছেলে তুই রেখে দে না, তোর তো খিদে মেটে না। আমি তো তোকে আমার বন্ধু হিসেবে ওর সাথে দেখা করিয়েছি, আর পেছনে ছুরি মারার সময় তুই একবারের জন্য ভাবলি না? গো টু হেল। আর হ্যাঁ, একটা কথা, এই আতিশ, ভাবছিস ও তোকে খুব ভালোবাসে? ভুল ভাবছিস তুই। টাইম পাস করছে ও তোর সাথে, তোর বন্ধু হয়ে ওই জন্য তোকে সাবধান করছি। ও তোকে ইউজ করছে আর ইউজ করে ফেলে দেবে। মনে রাখিস আমার কথাটা। রানী আতিশকে বিরক্ত করত, এই কারণে আতিশ নিজের বাড়ি শিফট করে নেয়। রানী আতিশকে কি করে বিরক্ত করতো? আগে তোমার মোবাইলে আমার যে ছবিগুলো আছে আমায় দিয়ে দাও। রানী, আমার কাছে তোমার কোনো ক্লিপস নেই। আমি জানি তুমি ছবি তুলেছিলে, আর এখন যখন সব শেষ হয়ে গেছে তখন আমি চাই না ওগুলো তোমার কাছে থাকুক। ওগুলো ডিলিট করে দিয়েছি। তুমি তোমার ফোনটা দেখাও আমায়। কেন দেখাবো? আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি আমাকে ছবিগুলো দিচ্ছ না কেন? আরে চলো, যাও তো এখান থেকে। আতিশ, 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 দরজাটা খোলো। আতিশ, আমার ছবিগুলো না দিলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ওই ক্লিপসটা কোথায়? আমি জানি না কিছু। আতিশ রানীর সাথে কথা বলছিল না, তাই রানী খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। আর তারপর রানী আমাকে বিরক্ত করতে শুরু করে যাতে আমি ওকে আতিশের নতুন অ্যাড্রেসটা দিয়ে দিই। কিন্তু আমি ওকে দিইনি, কারণ আমি আতিশের কাছে প্রমিস করেছিলাম। আর রানী আতিশের সঙ্গে কথা বলার জন্য আমাকে বারবার ফোন করতো, আর আতিশ ওকে বারবার অ্যাভয়েড করতো। আর এদের দুজনের মধ্যে আমি ফেসে গিয়েছিলাম। শেষ পর্যন্ত আমি হার মেনে নিই আর আতিশকে রানীর সাথে দেখা করার জন্য বলি। আমি ওর সাথে শেষবার দেখা করতে চাই। তুই ওকে বল না যেন আজও আমার সাথে 12:30টার সময় গায়তন্ডি পার্কে মিট করে। ওকে নিনা, তুমি বলছো যখন দেখা করবো। নিনা, ওর সঙ্গে যে দুটো ছেলে ছিল তারা কে? আমি জানি না স্যার। এই রানীর বাড়ি কোথায়? রানী হায়দার আগে ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? ও তো নাগপুর গেছে এক বন্ধুর বিয়েতে। কিরকম বন্ধু? আর নাগপুরে কোথায়? ওই যে একটা বন্ধু আছে ওখানে নাগপুরে। শুনুন, আরে আপনারা বুঝতে পারছেন না কেন? আমি বলছি তো ও নেই এখানে। আরে আপনারা তো নাগপুর গেছে এক বন্ধুর বিয়েতে। কিরকম বন্ধু? আর নাগপুরে কোথায়? ওই যে একটা বন্ধু আছে ওখানে নাগপুরে। শুনুন, আরে আপনারা বুঝতে পারছেন না কেন? আমি বলছি তো ও নেই এখানে। আরে আপনারা আরে আমাকে তো 1 মাসের নোটিশ দিতে হবে। আরে তুই তো কাজটা কন্ট্রাক্ট বেসিসে করছিস। হ্যাঁ ভাই, দেখ চাকরি তো আমি ছেড়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন নেই। কি চাস তুই আমার থেকে? কিছু না, শুধু তোর ফোনে যে আমার ছবিগুলো আছে আমাকে দিয়ে দে। বলেছি না ডিলিট করে দিয়েছি। আতিশ, তুই মিথ্যে বলছিস। দেখ দেখ, আমি জানি যে তুই আমার কি কি সব ছবি তুলে রেখেছিলিস, আর এখন যখন তোর আর আমার মধ্যে কিছু নেই তখন তাহলে ছাড়ছিস না কেন? ছাড়বো না আমি তোকে, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ তুই তোর ফোন বা মেমোরি কার্ড আমাকে দিয়ে দিচ্ছিস। আরে চল যা তো। দেখ আতিশ, আমি তোকে বলে দিচ্ছি, আমি এত সহজে তোকে ছেড়ে দেবো না। কি করে নিবি তুই? দেখ,
আমি তোকে বলে দিচ্ছি, এই সমস্ত করে কিন্তু কোনো লাভ হবে না। ও তুই তোর দাদাকে ফোন করছিস আমাকে ভয় দেখানোর জন্য? মুন্না, ও কথা শুনছে না, তুই চলে আয়। কি করবি তুই? আমি ওগুলো তোকে দিচ্ছি না। আর হ্যাঁ, আছে আমার কাছে ক্লিপস। তুই যদি এইভাবে আমায় বিরক্ত করিস তবে আমি ওগুলো ইউজ করব, বুঝলি? আমি তো এটা শুনেছিলাম যে মদন। রানী ছাড়, এটার মধ্যে কিচ্ছু নেই। রানী ছাড় বলছি তোকে, এর মধ্যে কিচ্ছু নেই। মানে আমি কি হলো রে? খুব হিরো হয়ে গেছিস না? দেখ, তুই আমাদের মাঝখানে আসিস না, এটা আমাদের নিজস্ব ব্যাপার। ও আমার বোন, ওর সম্মানের ব্যাপার আছে। যা চাইছে দিচ্ছিস না কেন? বিরক্ত করছিস? আরে আমি ওকে বলেছি সবকিছু ডিলিট করে দিয়েছি। তাহলে তুই ফোনটা দিচ্ছিস না কেন? আরে দেখাবো না নিজের ফোন, আর আমার ফোন আমি কাউকে দেবো না। কেন দেবো? আর হ্যাঁ, তোরা এটা ভাবিস না এইসব করলে আমি ভয় পেয়ে যাব, বুঝলি? চল বেরো এখান থেকে, চল। তুই দিবি না তাই তো? দেবো না, কি করবি? তাহলে নিয়ে নেব। ফোনটা তোল, ফোনটা তোল, ফোনটা তোল। চল 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 চল। চল চল চল। রানী, মুন্না আর মনোজ এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে, আর পুলিশ চার্জশিট তৈরি করছে। যা হয়েছে, নীনা তার শক থেকে এখনো বাইরে বেরোতে পারেনি, আর রানীর পরিবার তো এটা বিশ্বাসই করতে পারছে না যে তাদের মেয়ে কারো খুনও করাতে পারে। দুটো পরিবারের কেউই রানী, নীনা আর আতিশের মধ্যে চলা এই ত্রিকোণ প্রেমের কাহিনীর আঁচ করতে পারেনি। আতিশের পরিবার যেখানে একদিকে নিজেদের যুবক ছেলের চলে যাওয়ার দুঃখটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, অন্যদিকে এটা ভেবে হতবাক হয়েছিল যে ওনাদের ছেলে পরিবারের থেকে এত দূরে থেকে সবসময় মিথ্যে বলে গিয়েছে যে ও কি করছে। এই অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই বয়স 20 বছরের সামান্য উপরে, অর্থাৎ আর্লি 20-তে ছিল। এটা বলা ফালতু আর বোকামি হবে যে এরকম ঘটনা নতুন টেকনোলজির কারণে আর সময় পরিবর্তনের কারণে হচ্ছে। এই অবস্থায় আদর্শ আর মূল্যবোধ নষ্ট হওয়ার বিষয়টিও ভুল, কারণ এগুলো আমাদের কোনো উপায় বের করে দেবে না। সময় পরিবর্তন হচ্ছে, এটা বাস্তব, আর পরিবর্তিত সময়ের সঙ্গে সব জিনিস আরো দ্রুত, আরো চঞ্চল হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে ছোটদের মধ্যে, যুব সমাজের মধ্যে একটা বেসিক বোধ তৈরি করাই হয়তো সঠিক উপায় হবে। তাদেরকে আমাদের এটা বোঝাতে হবে যে সব সম্পর্ক সঠিক হয় না, তোমার মনের মতোও হবে না, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি, আর এই বাস্তবটাকেই মেনে নিতে হবে। তাদের সবসময় এটা মনে রাখতে হবে যে নিজেদের ব্যক্তিগত আর নিঃসঙ্গতার মুহূর্তগুলোকে টেকনোলজির মাধ্যমে আবদ্ধ করাটা সঠিক নয়, কারণ যখন পরিস্থিতি বদলে যাবে তখন এটাই খুব সমস্যা হয়ে উঠবে। সেটা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই হোক, বা ছোটখাটো ভুল অথবা মনোমালিন্যের কারণেই হোক। আমরা পরিস্থিতি যত বোঝার চেষ্টা করব ততই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছব। কথায় বলে যে সমস্যাটাকে ভালো করে বোঝাটাই সমস্যার সমাধান, আর আমরা যদি আজ পর্যন্ত এর সমাধান খুঁজে না পাই তাহলে এটা বুঝতে হবে যে সমস্যাটা বুঝে ওঠা এখনো সম্ভব হয়নি। পুরো বিষয়টিকে পরিবর্তিত সময় আর নষ্ট হওয়া মূল্যবোধের ঘাড়ে চাপানো আমাদের সমস্যার সমাধান নয়, বরং সমাধানের থেকে দূরে নিয়ে যাচ্ছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। আর যুব সমাজের কাছে এটা একটা রিকোয়েস্ট যে তারা তাদের সব সমস্যা তাদের মা বাবার সাথে শেয়ার করুক, আর মা বাবার কাছে রিকোয়েস্ট করছি যে তারা তাদের সন্তানদের সমস্যাগুলোকে খোলা মনে বিচার করুন।